হ্যালো সবাইকে, সেতুস ব্লগ পরিবারের সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর আমরাও ভালো আছি। সকাল হয়েছে অনেকটা সময় আগে আর এখন থেকে আপনাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। কিছুদিন ধরেই ফুল না অনেকটাই কম ফোটে, তবে যেইটুকু ফোটে আমার ঠাকুরের পূজা ঠিকই হয়ে যায়। ফুল ছাড়া কিন্তু পূজা দিতে হয় না। আর এইটুকুই তো চাই, এজন্যই গাছগাছালি লাগানো, যাতে আমার কখনোই ফুল ছাড়া পূজা দিতে না হয়। আর এদিকে দেখেন, সকালবেলা না একটা জিনিস দেখেই আমার মনটা খারাপ হয়ে গেল। এখনকার মানুষগুলো মানুষকে ঠকানোর জন্য সব সময় যেন প্রস্তুতি নিয়েই রাখে। এই যে গাছটা দেখছেন, মরিচ গাছটা, এটা যখন আমি নার্সারি থেকে এনেছিলাম তখন ওই লোকটা বলেছিল যে এটা সাদা দুধ মরিচ। আর আমার না খুব শখ ছিল যে আমার বেলকনিতে সাদা দুধ মরিচের গাছ থাকবে। তবে আজকে সকালে দেখছি যে এটা সবুজ মরিচ হয়েছে। আসলে আমি না এতদিন খেয়ালই করিনি, আজকেই দেখলাম যে ওইখানে মরিচ ধরে আছে, ওই যে নীলকণ্ঠ গাছের মধ্যে, যে এই কারণেই দেখতে পারিনি। আরও 3টে যে ক্যাপসিকাম গাছ এনেছিলাম ওইটাও দেখছি আজকে যে সবুজ কালারের মরিচ হয়ে আছে। আসলে ক্যাপসিকাম হলে তো গোল হতো, তবে ওটা দেখছি যে মরিচের মতোই হয়ে আছে। তো এই 2টা গাছেই কিন্তু লোকটা আমাকে ঠকিয়ে দিছে। আর সকালবেলা এই ব্যাপারটা দেখেই না আমার ভালো লাগছে না। এই যে গোড়াগুলো দেখছেন, এগুলো কিন্তু লাল শাকের গোড়া। তো সেদিন এনেছিল আর আমি পলিথিনের মধ্যে রেখে দিয়েছিলাম, তো সেগুলোই সবগুলো গাছের গোড়াই কিন্তু লাগিয়ে রাখলাম। যদি হয় তাহলে তো খুবই ভালো কথা, আর যদি না হয় তাও দুঃখ নেই, কারণ এগুলো তো আমি ফেলেই দিতাম। তারপরে দেখলাম যে শিকড় যেহেতু আছে, লাগিয়ে রাখি, যদি একদিনও খেতে পারি তাহলেও আমি অনেক খুশি। এর আগে যে পুঁইয়ের ডালগুলো লাগিয়েছিলাম সেখান থেকে কিন্তু বেশ ভালোভাবেই একদিন আমি রান্না করেছিলাম। আরও একদিন রান্না করা যাবে, তো ভেবেছি কি যে আর একটু বড় হোক তারপরে কাটবো। আমি না ইচ্ছা করলেই কিন্তু সবগুলো গাছের গোড়া দিয়েই শাকের বীজ লাগাতে পারি, কিন্তু আমার গাছগুলোর এমনই অবস্থা, সবগুলোই তো বড় বড় গাছ, যে কারণে ওই মাটিতে না রোদ পায় না। আর ভালোভাবে রোদ না পেলে কোনো গাছই কিন্তু ভালোভাবে বাড়তে পারে না, এজন্যই লাগাতে পারি না। গাছপালাগুলো দেখাশোনা করে তারপরে চলে আসলাম ঘরটা গোছাতে। কতদিন পর পর ঘরদোর পরিষ্কার যদি না করা যায়, মনে হয় কি যে ঘরের মধ্যে মনে হয় অনেক নোংরা হয়ে গেছে, একেবারেই ভালো লাগছে না দেখতে। এবার ঘরটা একটু পরিষ্কার করতে হবে। আজকে সুইচ বোর্ডটা পরিষ্কার করব, এজন্য কিন্তু ছোট্ট একটা ন্যাকড়ার মধ্যে একটু হ্যান্ড ওয়াশ নিলাম, অল্প একটু, আবার জল লাগলে তো ইলেকট্রিক শকও খেতে পারি, এজন্যই। তো একটু হ্যান্ড ওয়াশ নিয়ে তারপরে এই যে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। সুইচ বোর্ডের পাশ দিয়েও কিন্তু একটা দাগ পড়ে যায়। ওটা হয় কি, ভেজা হাতেও তো অনেক সময় সুইচগুলো দেওয়া হয়, তো ওই সময়ে কিন্তু পাশে ওই রকম দাগ দাগ পড়ে যায়। এই কারণে ওই দাগের ওই সাইডটাতেও কিন্তু ভালো করে ঘষে নিলাম। আর এইভাবে মাঝে মাঝে আমি ঘষে ঘষে পরিষ্কার করে রাখি, যেই কারণে কিন্তু ওই দাগগুলো অতটা বেশি হতে পারে না। তো আমার মিষ্টি দিদি ভাইয়েরা এই টিপসটা কিন্তু ফলো করতে পারেন। এই যে একটু হ্যান্ড ওয়াশ কিংবা সাবান জাতীয় কিছু নিয়ে সুইচের পাশ দিয়ে যদি এই দেয়ালগুলোতে মোছা যায়, তাহলে ওই কালো দাগগুলো কিন্তু পড়তে পারে না। তবে অবশ্যই সাবধান থাকবেন যে সুইচের মধ্যে জল জানি কোনোভাবেই না ঢোকে, তাহলে কিন্তু শক খেতে হবে। এই যে এই পাশগুলো দিয়ে আর কি এভাবে ঘষে ঘষে নিলে ওই কালো দাগগুলো উঠে যায়। এরপর পরিষ্কার একটা ন্যাকড়া দিয়ে তারপরে মুছে নিলাম। আর এখন কিন্তু সবগুলো সুইচই একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে। এই যে দেখেন, একটুও দাগ নেই। বাথরুমের পাশের সুইচ বোর্ডগুলো কিন্তু একটু বেশিই দাগ পড়ে, তবে আমার বাথরুমের পাশের সুইচ বোর্ডগুলোতেও কিন্তু একটুকু দাগ নেই। তো এই যে ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিলাম। আজকে রান্না করব চিংড়ি মাছ, আর আমি কিন্তু সকালবেলায় মাছটা ভিজিয়ে রেখেছিলাম। আর চিংড়ি মাছগুলো না শুক্রবারে ভালো করে ধুয়ে রাখতে পারছিলাম না,
একে তো ওই দিন অনেক মাছ একসাথে ধোয়া হয়, কাটা হয়, এই কারণে আর সময় হয়ে উঠছিল না। তোর জন্যই একবার দুইবার ধুয়েই রেখে দিয়েছিলাম। আর চিংড়ি মাছের হাত পা এগুলোর মধ্যে কিন্তু অনেক বালি থাকে। চিংড়ি মাছটা একটু লবণ আর একটু হলুদ দিয়ে আর একটু জল দিয়ে সিদ্ধ করে নেব। খুব বেশি সময় সিদ্ধ করতে হবে না, ওই 5 মিনিট, কারণ চিংড়ি মাছ আর ইলিশ মাছ তো রান্না হয় খুব তাড়াতাড়ি। অনেকে না চিংড়ি মাছ ভেজেও নেয়, কিন্তু চিংড়ি মাছ ভাজলে না একটু শক্ত শক্ত হয়ে যায়, এজন্য আমার মনে হয় সিদ্ধ করে নেওয়াটাই ভালো। তো চিংড়ি মাছগুলো সিদ্ধ করে নামিয়ে রেখেছি, আর তেলের উপরে জিরে ফোড়ন দিছি, আর বাটা মশলার মধ্যে একটু জিরে বাটা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর আলুগুলো তো আমি আগেই ভেজে রেখেছিলাম। আলুগুলো ভাজতে দিয়েই আমি বাটনাটা করছিলাম, যে কারণে কিন্তু আমার আলুগুলো একটু বেশি লাল লাল হয়ে গেছে ভাজা। তো এই যে মশলাটা কষিয়ে তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, এরপর আলু দিয়ে দিব, আর ভাজা আলুটা দিয়ে আরও একটু নেড়ে চেড়ে তারপরে ঝোল দিয়ে দেব। চিংড়ি মাছটা যদি একটু তাজা থাকে তাহলে কিন্তু যেভাবে সেভাবে রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে। তো এই যে আলুগুলো দিয়ে আরও একটু কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিলাম। আর ঝোলটা আজকে আমি না একটু বেশি করেই দিব, কারণ আজকে ডাল করিনি, শুধু চিংড়ি মাছের ঝোলই। আরও সবজি আছে কিন্তু ডাল নেই। তো এই যে আজকে রান্নাবাড়াগুলো দেখায় আপনাদের। চিংড়ি মাছ আলু দিয়ে ঝোল, আর এটা আমার খুবই প্রিয় একটা শাক, কুমড়ো শাক কাঁঠাল বিচি দিয়ে, আর এটা এই যে দুধ কচুর ডাঁটা। আজকে ঠাকুরকে একটু মিষ্টান্ন করে দিব। মিষ্টান্নটা বসিয়ে তারপরে ঠাকুরকে স্নান করিয়ে বসালাম। আর এখানে দেখেন, আমার এখানে একটা মাল্টিপ্লাগ ছিল এই ইন্ডাকশনটা সেট করার জন্য, সেটা আবার কি করেছি অ্যাকোরিয়ামের সঙ্গে নিয়েছি। এখন আর এখানে আনতে পারছি না, কারণ ওটা তো আষ্টে হয়ে গেছে, একদম অ্যাকোরিয়ামের সাথেই লাগানো ছিল, তো এই জন্যই আনতে পারিনি। আর ইন্ডাকশনের তারটা আমার ওই সুইচ বোর্ড পর্যন্ত যায়ও না, এজন্যই ওই বক্সটার উপরে বসিয়ে তারপরেই রান্না করছি। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। চলুন আজকের ভোগটা আপনাদেরকে দর্শন করিয়ে আনি। সন্ধেবেলা সুপ্তর বাবাকে বলেছিল মাংসের চপ আনতে, কিন্তু মাংসের চপটা না আজকে পায়নি, এজন্যই বার্গার নিয়ে এসেছে। তবে বার্গারের চেয়ে না মাংসের চপটাই বেশি ভালো লাগে। আর ওই দোকানটার না এখানে খুব নাম আছে জানেন। আর সব দিন না খোলেও না, কখনো বন্ধ থাকে আবার কখনো খোলা রাখে। আর যেদিন খোলা থাকে সেদিন কিন্তু লাইন পড়ে যায় চপের জন্য। খাওয়া দাওয়া করে চলে আসলাম সবজিগুলো ঠিকঠাক করে রাখতে। আজকে না হাটবার, আর এই জন্য এই যে দেখেন টাটকা টাটকা সবজি নিয়ে এসেছে, তো এইগুলো এখন ঠিকঠাক করে রাখতে হবে। তো এই যে কমলি শাক, তারপরে করলা, পেঁপে, লাল শাক, কালো জিরে আনতে বলেছিলাম, শেষ হয়ে গেছিলো কালো জিরেটা, তো এই সবই এনেছে। এখন যেহেতু বৃষ্টির সময়, তো এই শাকগুলো বেছে যদি আমি ফ্রিজে না রাখি তাহলে কিন্তু কালকে সকালেই দেখব নষ্ট হয়ে গেছে। আর পরিষ্কার না করেও তো এভাবে ঢুকিয়ে রাখতে পারবো না ফ্রিজে, কারণ এর মধ্যে কত পোকামাকড়ও থাকে, সেগুলো দেখা গেল অন্য খাবারের মধ্যেও চলে যেতে পারে। এজন্য সবারই উচিত বাজার থেকে আনা সবজিগুলো ভালো করে দেখে শুনে তারপরে ফ্রিজে রাখা। আর কমলি শাকের যে গোড়াগুলো ছিল এগুলো কি করেছি, একটু জল নিলাম বক্সের মধ্যে, তারপরে এভাবে এই যে রেখে দিলাম, যদি একটু বাড়ে দেখা গেল একদিন আমি এখান থেকেও খেতে পারবো। শাক সবজিগুলো বেছে তারপরে ফ্রিজে ঢুকালাম, আর একটু বসিনি, সোজা চলে এসেছি রান্নাঘরে। রুটি বানাতে হবে। এখন যদি আমি এসি রুমে যেয়ে বসি তাহলে কিন্তু আমার একদমই উঠতে ইচ্ছা করবে না, আর চুলার কাছেও আসতে ইচ্ছা করবে না, কারণ আজকে বেশ ভালোই গরম পড়েছে। তো এই জন্য আর একটু দেরি করিনি, সোজা চলে এসেছি রুটি বানাতে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার সকাল থেকে রাত পর্যন্তর গল্প। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে।